সম্পর্কের অঙ্কগুলো বড্ড জটিল, কিছুতেই হিসাব মেলে না। এই রকম এক জটিল সম্পর্কের অঙ্ক আপনাদেরকে বলি, দেখুন তো হিসাব মেলাতে পারেন কি না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী হিসেব মেলে না। আজ আবার দোতলায় জোর ধুমধুমার, মাঝে কিছুকাল বন্ধ ছিল, ফের শুরু হয়েছে সম্প্রতি। মদে চুর হয়ে এসে যথারীতি নাচন কোদন জুড়েছে সাহেব। পিয়ালিও ছোড়নেওয়ালি নয়, পাল্লা দিচ্ছে সমানে। সাহেবের জড়ানো গলায় গালাগালির ফোয়ারা, তো পিয়ালির তীক্ষ্ণ স্বরে পাল্টা শাসানি। কাঁচের কি যেন আছড়ে পড়ল মেঝে, ঝনঝন কেঁপে উঠল গোটা বাড়ি। পরক্ষণে আবারও জোরে আওয়াজ। ভারী কিছু ওল্টালো কোথায়, সোফা টেবিল গোছের। আমার টিভি দেখা মাথায়, নৈশহার সেরে রান্নাঘর গুছিয়ে সবে পছন্দ মতো চ্যানেল খুলে বসেছি। একে সিরিয়ালটা আজ যেন সামান্য জমছিল, কিন্তু ওপরতলার তাণ্ডবে শ্রবণ সুখের দফা দফা। ভলিউম আরও বাড়ানো যাবে না। বুবলি পড়ছে ও ঘরে, পাশেই তাপস। সোফায় হেলান, ঠোঁটে সিগারেট, হাতে টিভির রিমোট। বিজ্ঞাপনে বিরতির জন্য ওত পেতে থাকে তাপস। প্রথম সুযোগেই চ্যানেল পাল্টে ঢুকে পড়ে ফুটবল ক্রিকেটে। ওপরের দাপাদাপিতে তাপসের ভুরুতেও ভাঁজ। চাপা গলায় বললাম, বুবলির দরজাটা ভেজি দিয়ে এসো, মেয়েটার সামনে পরীক্ষা। ঘরে খিল আটলে কি রেহাই পাওয়া যাবে? বাড়িটাই বদলানো দরকার। তো উঠে পড়ে একটু লাগো না, জমিটা কিনে ফেলে রেখেছ কেন? যা বাবা, কর্পোরেশনে প্ল্যান জমা দিয়ে এলাম, স্যাংশনটা তো হোক, সঙ্গে সঙ্গে কাজ স্টার্ট করে দেব। ততদিনে এবারের এক্সট্রিম কিছু না ঘটে যায়। মনে হয় না, দেবা দেবী সেদিক থেকে যথেষ্ট শেয়ানা। দুজনেই গান বাজনার লোক, খানিকক্ষণ ভজন কীর্তন করে আপনিই থেমে যাবে। আমি ওয়ারিড বুলিকে নিয়ে, এমন একটা বাজে পরিবেশে বেচারা। সত্যি বাড়িটা যেন নরক হয়ে উঠেছে। সাহেব যেমন মদ গিললে পশু, পিয়ালিও ঠিক তেমনিই জাহাবাজ। ছেলেটা যখন মাতাল হয়ে ফেরে, গায়ে পড়ে তাকে খোঁচাখুচি না করলেই নয়। রা না কাড়লে সাহেব কতক্ষণ চেল্লাবে একা একা? তা পিয়ালি সে জ্ঞানগম্যি থাকলে তো মুখে মুখে চোপা চালাবেই, ঠেস দেওয়া কথা ছুটবেই। সাহেব খেপবে আরও, এটা ছুটবে ওটা ভাঙবে। আমরা তো নেহাতি ভাড়াটে, আমাদের কথা নয় বাদই দিলাম। নিজেদের ঘরেই যে একটা শিশু আছে, বুড়ি শাশুড়ি আছে, সে বোধটুকুও থাকে না পিয়ালির। বিরক্তি মুখে বললাম, কেন যে মরতে ওরা বিয়ে করেছিল? প্রেম হয়েছিল যে। ঝাড়ু মারি অমন প্রেমের মুখে। এখন তো কথা বললে চলবে না। তাপস হাত বাড়িয়ে অ্যাস্ট্রেতে ছাই ছাড়ল। বাঁকা হেসে বলল, তুমিই না একদিন বলেছিলে প্রেমের অনেক প্লাস পয়েন্ট আছে, পিয়ালির ভালোবাসাই নাকি সাহেবকে বদলে দেবে। বলেছিলাম, তখন সেই রকমই মনে হয়েছিল। মনে হওয়াটা কত ফাঁপা ছিল সেটা এখন টের পাচ্ছ তো? তাপস 2-1 সেকেন্ড চুপ, কান পেতে শুনছে ওপরের কাজিয়া। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, শোনো, কাজের মানুষের বদ স্বভাব বদলাতে গেলে নিজেকেও অনেক সংযত হতে হয়। তুমি তোমার খেয়াল খুশি মতো ফুর্তি মেরে বেড়াবে, আর তোমার নেশাখোর বর মালটাল খাওয়া ছেড়ে পুতো চরিত্রবান ভগবান হয়ে যাবে। এতটা আশা করা সিম্পলি বাড়াবাড়ি। আমায় রং? কি জবাব দেব? তাপস তো ভুল কিছু বলেনি। সাহেবের হাজার দোষ থাকতে পারে, পিয়ালিও মোটেই সুবিধের নয়। এখন তো মাঝে মাঝে পিয়ালিকেই আমার খলনায়িকা বলে মনে হয়। অথচ প্রথম পিয়ালিকে একদম অন্যরকম লেগেছিল। কি সুন্দর কথা বলে, কি মিষ্টি ব্যবহার, দেখতেও যেন ঢলঢলে লক্ষ্মী প্রতিমাটি। সাহেবের বউ হবার আগেও পিয়ালিকে দেখেছি কয়েকবার, টিভির পর্দায়, খবরের কাগজে, ম্যাগাজিনের পাতায়। গায়িকা হিসাবে তখনই সে বেশ সম্ভাবনাময়,
ক্যাসেট বেরিয়ে গেছে খানতিনেক। পুরনো গানের রিমেক, রবীন্দ্রসঙ্গীত। 1 সেন্টিমিটার নাম করলেই বহু শিল্পীর লেজ মোটা হয়ে যায়, কিন্তু পিয়ালির পুচ্ছ মোটামুটি শেপেই ছিল। কবিতা দিত পিয়ালি বলতে রীতিমতো গদগদ তখন। পুত্রবধূ নাকি তাকে কথা দিয়েছে সাহেবকে সে পুরোপুরি পাল্টে দেবে। শুনে ভালো লেগেছিল। প্রায় 7 বছর এ বাড়িতে ভাড়া আছি। সাহেবকে দেখেছি কাছ থেকে। ছেলেটা এমনিতে মন্দ নয়, নেশা না করলে যথেষ্ট বিনয়ী, ভদ্রশিষ্ট, অসম্ভব রূপবান। সাহেব তো সাহেবই। টকটকে রং, নীলচে চোখ, চওড়া কাঁধ, হাইট প্রায় 6 ফুট। তার ঠাকুরদার মা নাকি মেম ছিল। সাহেব নাকি তার আদলটাই পেয়েছে। নেহাত মাকাল ফল নয়, গুণও আছে অজস্র। চমৎকার গান লেখে, সুর দেয়, বাজনা বাজাতেও পারে হরেক রকম। আমরা এখানে আসার পরপরই তো বিখ্যাত গায়ক সুরজিৎ রায় দলের ডেকে নিল তাকে গিটার বাদক হিসাবে। তবে ওই যে একটা দোষ, নেশার দাস। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, যখন ইচ্ছে বোতল খুলে বসে গেল। আরেকবার মাতাল হলো তো ব্যাস, একেবারে বাপের কুপুত্তুর। বারান্দায় দাঁড়িয়ে যাকে তাকে খিস্তি খেউর করছে। সিঁড়িতেই হয়তো ছটছট করে মুতে দিল। রাস্তায় বেরিয়ে অকারণে হাতাহাতি করছে লোকজনের সঙ্গে, কিংবা হয়তো মুখ থুবড়ে পড়ে আছে নর্দমায়। একদিন তো নিজের মাকেই বাঁশ নিয়ে তাড়া করেছিল। বেচারা কবিতাদি কোনো ক্রমে নেমে এসে আমাদের ঘরে আশ্রয় নেয়। এহেন সাহেবকে পিয়ালি যদি সত্যি সত্যি একটা সুস্থ জীবনে ফেরাতে পারে, তার চেয়ে আনন্দের খবর আর কি আছে। প্রেম কি না পারে, মুখকে সে বাচাল করে। পঙ্গু তার গুঁতোয় অবলীলায় ডিঙিয়ে যায় পাহাড়। সাহেবের নেশা ছাড়ানো নিশ্চয়ই তার চেয়ে কঠিন কাজ নয়। কিন্তু কি হলো শেষ পর্যন্ত? বিয়ে 4টে বছরও কাটেনি, একটা বাচ্চাও হয়ে গেছে। অথচ সাহেব ঘুরে ফিরে সেই পুরানো ফর্মে। পিয়ালি ছাড়া কাকেই বা এর জন্য দায়ী করব? তবু ক্ষীণ প্রতিবাদ জুড়লাম। সাহেবের রক্তে অ্যালকোহল মিশে গেছে। মদ ছাড়া ও আর বাঁচতেই পারবে না। তাপস ফুৎকারে আমাকে উড়িয়ে দিল। বলল, বাজে কথা। সে সত্যি নেশা ছাড়তে চেয়েছিল, তার যথেষ্ট প্রমাণ আছে। বিয়ের পর প্রথম 4-5 মাস তো দিব্যি ছিল, একটু আদ্রু টানুস টুনুস চলতো হয়তো, কিন্তু কোনো দিন সিন ক্রিয়েট করেছে কি তখনও? সুবোধ গেরস্তের মতো সকালে উঠে বাজার যাচ্ছে, বউকে নিয়ে রেকর্ডিংয়ে চলল, গানের ফাংশানে তাকে কোম্পানি দিচ্ছে, বউ রেয়াজ করছে, সাহেব সঙ্গত করছে। দেখনি, শোনোনি? হঠাৎ সেই ছেলে নতুন করে মতি বিগড়ল কেন? প্রশ্নটা ছুড়ে দিয়েই ঊর্ধ্বপানে তাকালো তাপস। দোতলায় কোন্দল স্তিমিত হয়েছে খানিকটা। হঠাৎ হঠাৎ একাত্রা শব্দ ছুটে আসে, তবে তেমন ঝাঁঝালো নয়। নিজের অনুমান মিলে গেছে দেখে তাপস বুঝি আত্মপ্রসাদ অনুভব করল একটু। বিজ্ঞের মতো বলল, আমি ডেড শিওর সুরজিতের সঙ্গে পিয়ালির অত মাখামাখি না করলে সাহেব এখনও ঠিকঠাকই থাকত। আপনা আপনি ভুরুটা কুঁচকে গেল। গলা খাদে নামিয়ে বললাম, সত্যি কি পিয়ালি আর সুরজিতের মধ্যে কিছু আছে? নেই? কি জানি, অনেক সময় তো উল্টোপাল্টাও রটে। কোনটা রটনা? সুরজিৎ রায় কি পিয়ালির গডফাদার নয়? পিয়ালিকে প্রমোট করার জন্য সুরজিৎ কি লড়ে যাচ্ছে না? একটা অনুষ্ঠান তুমি দেখাতে পারবে সুরজিতের যেখানে পিয়ালি প্রেজেন্ট নেই? গানের জগতে একটু আধটু ব্যাঙ্কিং তো লাগেই। মনকে চোখ ঠাড়া কথাবার্তা বলো না তো। ভুলে যেও না, সুরজিতের গ্রুপ থেকে সাহেব কিন্তু এখন আউট। গিটারিস্টের পোস্টটা খারিজ হয়ে গেছে। সে তো সাহেব মাল টেনে সুরজিৎকে মারতে গিয়েছিল, তাই। কেন মারতে গিয়েছিল? সুরজিৎ তার বউকে নিয়ে হোটেলের দরজা বন্ধ করবে, আর সে চৌকাঠে বসে বসে বেহালার ছড় টানবে। সত্যি মিথ্যে জানি না, এরকম গুজব একটা আছে বটে। পিয়ালি বউ হয়ে আসার কিছুদিন পরেই তো জোর রটনা। সাহেব পিয়ালির শুভ পরিণয়ে নাকি ঘোর অমত ছিল সুরজিতের। অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে নাকি রাজি করিয়েছে পিয়ালি। শুনে তখন খারাপ লাগেনি, মনে হয়েছিল
এই তো প্রেম। মেয়েটা তার কেরিয়ারের ক্ষতি হওয়ার ঝুঁকি নিয়েও সাহেবের হাত ধরেছে। পরে অবশ্য গুজবটা অন্যভাবে পল্লবিত হল। সুরজিৎ রায় নাকি শর্ত সাপেক্ষে ওই বিয়েতে অনুমতি দিয়েছিল। বিয়ে করুক কি নিকে, সুরজিতের প্রসাদ পেতে হলে দূরের প্রোগ্রামে গডফাদারের সঙ্গে এক গাড়িতে থাকতে হবে পিয়ালিকে, এবং সাহেবের সেখানে স্থান নেই। সে যাবে আলাদা বাজনাদারদের সঙ্গে। রাতে হোটেল বাসের ক্ষেত্রেও নাকি একই নীতি, সাহেবের জন্য ভিন্ন ঠাঁই। তখন বিশ্বাস হয়নি সাহেবের মতো ছেলে কি এমন বন্দোবস্ত হজম করতে পারে। ফুলশয্যার রাত থেকেই তো তাহলে লাঠালাঠি বেঁধে যেত। এখন ভাবলে মনে হয় গুজবটা বোধহয় মিথ্যে ছিল না। মাতালরা তো মানুষ হিসাবে এমনিতেই একটু সাদাসিধে প্রকৃতির হয়। সে জায়গায় আমাদের সাহেব তো খুব বেশি রকমের সোজা সরল। হয়তোবা ভালোবাসার ঔদার্যে কিংবা প্রেমের মোহে চোখ বুজেছিল সে সাময়িকভাবে। হয়তো ধারণা ছিল পিয়ালি আস্তে আস্তে সুরজিতের কবল থেকে সরে আসবে। কিন্তু তেমন ঘটল না বলেই ক্ষোভ, হতাশা এবং আবার বোতল। মাঝে পুচকুন হবার আগে পরেও বছর দেড়েক মোটামুটি শান্ত ছিল সাহেব। মাস দুয়েক হলো পিয়ালি ফিরেছে গানের দুনিয়ায়। প্রোগ্রাম রেকর্ডিং করছে পূর্ণদমে। বেড়েছে সুরজিতের সঙ্গে দহরম মহরম। সাহেব তো ফের খেপবেই। মদ না পেটে পড়া পর্যন্ত যতই সভ্যভব্য থাকুক না কেন, নেশার ঝোঁকে বুকের জ্বালা তো ফুটে বেরোবেই। গোদের ওপর বিস্ফোরা। বেচারার হাতে এখন কাজকর্মও নেই। ভেতরে ভেতরে টকবক ফুটলে গান আসে না সুর আসে। তাপস রিমোট টিপে ইংরাজি সিনেমায়। দোতলাও নিঝুম ক্রমশ। রণক্লান্ত সাহেব সম্ভবত ঝিমিয়ে গেছে। বুবলির ঘরেও আলো নিভে গেল। আমারও হাই উঠছিল। শোয়ার ঘরে এলাম। টান টান হয়েছে বিছানায়। না, সাহেবকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নেই। দোষের পাল্লাটা পিয়ালির দিকেই ঝুঁকছে বেশি। কিন্তু এভাবে চলবে কতদিন? তা অনেক দিনই চলল, প্রায় মাস ছয়েক। কখনো গড়িয়ে গড়িয়ে, কখনো বা টেনে হিঁচড়ে। ঝগড়া বিবাদ তো প্রতি রাতেরই রুটিন ইভেন্ট এখন। কোনোদিন মাত্রা চড়ে তো কোনোদিন নিচু পর্দায় বাঁধা। তবে রোজ একচোট হবেই হবে, এ আমরা বুঝে গেছি। যদি কোনোদিন সময় মতো কাজিয়া না বাঁধে আমাদেরই কেমন গা ম্যাচম্যাচ করে, ঘুম আসতে চায় না। বুবলি পর্যন্ত উসখুস করে, আচমকা প্রশ্ন করে বসে, কাকু কাকিমা কি আজ বাড়িতে নেই? তারপর হঠাৎ বেশি রাত্রে সাহেব মেম সাহেবের ঝঙ্কার বেজে উঠলে আমি তাপস চোখ চাওয়াচাই করি, স্বস্তির নিঃশ্বাস ফেলি, অথবা দীর্ঘশ্বাস। অন্য একটা পরিবারের অশান্তি কখন যে আমাদের প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে গেছে ভেবে বিস্মিত হই। তবে দিনের বেলাটা কিন্তু ভারী অন্যরকম। তখন গৃহে শান্তি শান্তি। পুচকুন ছাড়া আর কারোর গলা উচ্চগ্রামে ওঠে না তখন। মাঝে মাঝে কানে আসে ছেলেকে গান শেখাচ্ছে সাহেব। প্রায়শই 10:30 11টায় কিংবা তার কিছু আগে পরে সেজেগুজে বেরিয়ে যায় পিয়ালি। হয়তো রিহার্সাল, হয়তো রেকর্ডিং, কিংবা হয়তো নিছকই কোনো অন্য কাজ। পিয়ালি এখন কাজে ভাসছে, পিয়ালি কাজে ডুবে আছে। কখনো কখনো পুচকুনকে কোলে করে সাহেব তার সঙ্গে যায় মোড় পর্যন্ত। তারপর বাচ্চার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করতে করতে ফিরে আসে। বিকালেও বেরোয় ফুটফুটে ছেলেটাকে নিয়ে। পার্ক, রাস্তা, চায়ের দোকান, সর্বত্রই পুচকুন তার সঙ্গী। একাত্রিন নিতান্তই কালে ভদ্রে গিটারের বাক্স হাতে বেরোতে দেখা যায় সাহেবকে। রাস্তায় নেমে অনেকক্ষণ ধরে টাটা করে ছেলেকে। মুখোমুখি পড়ে গেলে আমাদের সঙ্গেও দু চার কথা বলে, কুশল প্রশ্ন করে, আগের মতোই। এত নম্র স্বর, অথচ এই ছেলেই রাতের দানব। কি করে যে হয়, মেলে না মেলে না, হিসেব মেলে না। হঠাৎ এক দুপুরে কবিতাদি এলো নিচতলায় পুচকুনকে নিয়ে। ইদানিং কবিতাদির আসা যাওয়া অনেক কমে গেছে। আমি তাই কিঞ্চিত অবাক। হালকাভাবে বললাম, নাতনিকে নিয়ে খুব ব্যস্ত থাকেন? হ্যাঁ, দোতলা থেকে আর নাম্বার সময়ই পান না। কবিতাদি ম্লান হাসল।
আগের মতোই চেহারায় আর জৌলুস নেই, কেমন যেন শুকনো শুকনো দেখায়। কপালে বলিরেখা ফুটে উঠেছে, রোগা লাগে খুব। সাহেবের বিয়ের পর যেন দুম করে বুড়িয়ে গেল। পুচকুনকে আমার কোলে দিয়ে কবিতাদি বলল, সত্যি সময় পাই না গো। পুচকুনকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘুমোলে তার কাছাকাছি থাকা। ছেলের মা তো জন্ম দিয়েই খালাস, সব দায়িত্ব এখন আমার ঘাড়ে। এ তো সুখের দায় কবিতাদি, আর সুখ। কবিতাদি ফোঁস করে একটা শ্বাস ফেলল। সুখ বস্তুটি আমার কপালে নেই, এ আমি বুঝে গেছি। অসুখ নেই, বিসুখ নেই। রোগী দেখতে দেখতে ফুট করে জলজ্যান্ত মানুষটা মরে গেল। কী বা বয়স হয়েছিল তার? 55। তারপর থেকে তো ভেবেছিলাম ছেলে বিয়ে করলে সংসারটা একটু হাসি খুশি হবে। কপালের লিখন যাবে কোথায়? জুটল এক বজ্জাত বউ, ঘর সংসার আরো ঝালাফালা করে দিল। কথাগুলো ঠং করে বাজল কানে। কবিতাদির কণ্ঠে এমন হতাশার সুর শুনিনি কখনো, কারণ নিন্দেমন্দও না। পিয়ালির ব্যাপারে তো রীতিমতো পঞ্চমুখ ছিলেন না। কবিতাদি সত্যি খুব ভেঙে পড়েছে। কবিতাদি বলেই চলেছে, তোমাদের আর কি লুকোবো, চোখের সামনেই তো দেখছো সব। পিয়ালি তো এখন কথায় কথায় হেনস্থা করছে সাহেবকে। উঠতে বসতে টিজ, বিচ্ছিরি বিচ্ছিরি খোঁজা। পুচকুনকে নিয়ে আহ্লাদ করে বেরোচ্ছ, তাকে পয়সা আছে তো? লজেন্স ললিপপ চাইলে কিনে দিতে পারবে, নাকি 1 টাকা 2 টাকা দিয়ে যাব? ভাবো তুমি, ছেলেটার এখন তেমন রোজগার পাতি নেই। কোথায় তার সঙ্গে একটু সিম্প্যাথেটিক ব্যবহার করবে? তা নয়, ঘরে 2 পয়সা আনে বলে বড্ড গুমর। তাও যদি না জানতাম কোত্থেকে কি হচ্ছে। কবিতাদির মুখ থেকে এত নিন্দাবাদ ভালো লাগছিল না। পুচকুনকে নামিয়ে খাটে বসালাম। বুবলির একটা পুরনো খেলনা গাড়ি হাতে ধরিয়ে দিয়ে কবিতাদিকে বললাম, যাই বলুন, আমাদের পুচকুন কিন্তু দারুণ মিষ্টি হয়েছে, একেবারে দেব শিশু। প্রসঙ্গ ঘুরল না। কবিতাদি আবারও একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। ওকে দেখেই তো আমার আরও কষ্ট হয়। কত সুন্দর একটা শিশু, তার দিকেও কি সেভাবে ফিরে তাকায় বউটা? এই তো সেদিন ছেলেটার গা ছ্যাঁক ছ্যাঁক দেখেও মা দিব্যি নাচতে নাচতে বেরিয়ে গেল। ভিডিও অ্যালবাম হচ্ছে, উনি মাঠে ঘাটে ঘুরে ঘুরে তার শুটিং করবেন। সাহেবটা বোকার ডিম, সে আবার সোহাগ দেখিয়ে বউকে ট্যাক্সিতে তুলে দিয়ে এলো। রাতে যার সঙ্গে লাঠালাঠি, দিনে তার উপর হয়ত সোহাগ কি করে জাগে আমি বুঝি না। হেসে বললাম, ওটাই আজকালকার ভালোবাসা কবিতাদি। কখনো হাতে তলোয়ার, তা কখনো গোলাপ ফুল। সাহেব আর পিয়ালিও এইভাবে লড়ে লড়ে কাটিয়ে দেবে জীবনটা। কবিতাদির মুখ ভার হলো। পিয়ালি কিভাবে জীবন কাটাবে জানি না, তবে আমার ছেলেটার জীবনটা যে নষ্ট করে দিল এ আমি খুব টের পাই। গভীর যন্ত্রণা থেকেই হয়তো উৎসারিত হলো অভিযোগটা, কিন্তু আমার কেন যেন হাসি পেয়ে গেল। সাহেবের জীবন কি শুধু বিয়ের পর নষ্ট হয়েছে? পাড়ার লোকেরা তো বলে মায়ের আদরে আদরে বহুকাল আগেই বিগড়েছে সাহেব। শীতাংশু ডাক্তার রোগী চেম্বার নিয়ে ব্যস্ত, সংসারের দিকে তাকানোর ফুরসত নেই। ওদিকে তার বউ যথেচ্ছ লাই দিয়ে চলেছে ছেলেকে। মুখ থেকে আবদারটুকু খসলেই হলো, যা চাই হাজির। দামি দামি জামা, জুতো, টেপ, ওয়াকম্যান, সানগ্লাস, পারলে আকাশের চাঁদও। সঙ্গে কাঁচা পয়সা তো আছেই। হে ছেলের পরিণাম কি ভালো হতে পারে? কুসঙ্গে কৃপায় 19 থেকেই ড্রাগের খপ্পরে পড়ল সাহেব। ঘষতে ঘষতে স্কুল টোপকে ইতি টানল পড়াশোনায়। ডাক্তারবাবু বেঁচে থাকতে বার দুয়েক নাকি নেশা ছাড়ানোর হোমেও রাখা হয়েছিল ছেলেকে। লাভের মধ্যে লাভ ছিল শুকনো নেশা, ধরল তরল। ওই সময় কে তাকে জুগিয়েছে
বোতলের পয়সা। কবিতাদি কি সব ভুলে গেল, নাকি নিজের অপরাধের বোঝ বইয়ের ঘাড়ে চাপিয়ে সান্ত্বনা খুঁজছে মনে মনে? কিংবা হয়তো পিয়ালির ওপর খুব বেশি ভরসা করেছিল, হাসাভঙ্গের জ্বালায় ছটফট করছে এখন। কোনো মন্তব্য করলাম না। কবিতাদি আরও খানিক্ষণ বকবক করল একটানা। ঘুরে ফিরে একই কথা। পিয়ালি কত নির্লজ্জ, সুরজিতের সঙ্গে ঢলাঢলিটা কোন পর্যায়ে পৌঁছেছে। আত্মীয় মহলে পিয়ালিকে নিয়ে কেমন ঢিঢি পড়ে গেছে। তার অনুপুঙ্খ বিবরণ শুনতে শুনতে আমারও বেশ রাগ হচ্ছিল পিয়ালির উপর। কেন মিছিমিছি লোক দেখানো বউ সেজে থাকা? এবার মানে মানে কেটে পড়লেই তো পারে। অবশেষে দিনটা এলো। সন্ধে থেকেই সেদিন তুলকালাম কাণ্ড। প্রথমে নিয়ম মাফিক ঠাঁই ঠকাঠক, তারপর দুমদাম। টেবিল পড়ছে, চেয়ার ভাঙছে, কাপ ডিশ হাতা খুন্তি কী যে ছোড়াছুড়ি চলছে কে জানে। তার মাঝেই সাহেবের গাঁক গাঁক, পিয়ালির চিল চিৎকার। হঠাৎ হঠাৎ কবিতাদির স্বরও শোনা যায়, সঙ্গে পুচকুনের কান্না। তাপসকে বললাম, আজ মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি। মিনিট পাঁচেকের মধ্যেই সিঁড়ির দরজায় গুমগুম ধাক্কা। পাল্লা খুলতেই হুড়মুড় ঢুকে পড়েছে কবিতাদি। হাঁপাতে হাঁপাতে বলল, এই তোমরা একটু চলো প্লিজ, সাহেবকে একদম রোখা যাচ্ছে না। লড়াই থামাতে আমরা একেবারেই যে যাই না তা নয়, লাগাতার চলতে থাকলে এক আধ দিন তো নাক গলাতেই হয়। পারতপক্ষে বোবাকালা সেজে থাকারই চেষ্টা করি। বিশেষ করে তাপস তো মোটেই ঝুটঝামেলায় ভিড়তে চায় না। আমাদের ইতস্তত ভাব দেখে কবিতাদি আবার বলল, তোমরা কেউ না এলে কেলেঙ্কারি হয়ে যাবে। সাহেব আজ মারধর করছে, তোমরা না আটকালে। এটা নতুন সংযোজন। সাহেব তেড়ে তেড়ে যায় বটে, কখনো হাত চালায় না। মাকে হয়তো একদিন মারতে তাড়া করেছিল, পিয়ালিকে তো পেটায়নি কোনো দিন। জিনিসপত্র ভাঙচুর করা অবধি তার দৌড়। হাত সীমা লঙ্ঘন করল যে বড়। প্রশ্ন করার সময় নেই। দুধ দাঁড়িয়ে ছুটলাম ওপরে। গিয়ে দেখি গোটা বাড়ি প্রায় লণ্ডভণ্ড। ভেতর বারান্দায় গড়াগড়ি খাচ্ছে ভাঙা কাপ ডিশ, ফুলদানি, ছবির ফ্রেম, মোবাইল ফোন, পিয়ালির ভ্যানিটি ব্যাগ, হেয়ার ড্রায়ার, লিপস্টিক, আইলাইনার, নেল পলিশ, ব্রাশ। সাহেবের ঘরটা তো অকহতব্য দশা। ড্রেসিং টেবিলের টুল উল্টে আছে দরজার সামনে, টেবিল কেতরে পড়েছে দেওয়ালে, চেয়ারটাকে তো দেখাই যাচ্ছে না। মেঝে বিছানা, বালিশ, ছচ্চাকার, একখানা সুটকেস আর পিয়ালির একগাদা শাড়ি সালোয়ার লুটোপুটি খাচ্ছে যেখানে সেখানে। দামি মিউজিক সিস্টেমটারও লাথিফাতি খেয়ে কি হাল। এত সব কিছুর মধ্যিখানে কপালে হাত চেপে বসে আছে পিয়ালি। ঝামর ঝামর চুল, কাজল ধ্যাবড়ানো চোখ, মূল্যবান কামিজের কাঁচ ছিঁড়ে দফা রফাই। কপাল তার সত্যিই খারাপ, রক্ত ঝরছে কপাল বেয়ে। সাহেবও ঘরেই মজুদ, পা টলমল, কিন্তু তর্জনী তুলে গর্জে চলেছে জান্তব ভাষায়। নেশায় লাল চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে যেন। আমাদের দেখেই সাহেবের তেজ বুঝি বেড়ে গেল আচমকা। দুহাত ছড়িয়ে বলল, দিয়েছি, আজ শালির মাথা ফাটিয়ে দিয়েছি। আমার সঙ্গে তিকরমবাজি? পিয়ালি কপালে হাত চেপেই ফুঁসে উঠল, কিসের এত রুস্তামি দেখাচ্ছ শুনি? 3 পয়সার মুরদ নেই, 3 টাকার ঝাল। আমি তোমার থোড়াই পরোয়া করি। এই শালি চুপ! আর একটা কথা বললে গলা টিপে মেরে দেবো। আর একবার গায়ে হাত তুলে দেখ। তোর কোমরে যদি দড়ি না পড়াই, তোর মতো একটা কুত্তার ভুকভুকানিতে আমি চুপ করব? যা ভাগ, ফোট। তুই আমায় খাওয়াস না পড়াস, আমি তোকে পুষছি, বুঝলি? আমি তোকে পুষছি। কি কি? সাহেব প্রায় ঝাঁপিয়ে পড়ে আর কি। তাপস দৌড়ে গিয়ে জাপটে ধরল তাকে। কি হচ্ছে কি সাহেব? চলো বাইরে চলো। আমি কেন যাব? ওই ছেনালটা বেরিয়ে যাক। 3 দিনের জন্য মারাতে যেতে চাইছিল না, চিরদিনের জন্য যাক। শুনছ বৌদি, শুনছ মুখের ভাষা? পিয়ালি আমায় সাক্ষী মারল। শিলিগুড়িতে প্রোগ্রাম করতে যাব শুনেই বাবু হিংসেই জ্বলছে। আশ্চর্য, নিজে বেকার বলে আমাকেও কাজকর্ম করতে দেবে না। তাপসের টানে
সাহেব দুপা হটেছিল। ফের ছপটির দেহটা ঘুরে দাঁড়িয়েছে। হুঙ্কার দিয়ে উঠল, জানা মাগি, কর না যা খুশি, তবে এ বাড়িতে আর পা রাখবি না, বলে দিলাম। আজ মাথায় অ্যাস্ট্রা ভেঙেছি, এরপর হাতুড়ি পেটা করে ঘিলু বার করব। আমার বয়ে গেছে এখানে ফিরতে। দয়া করে তোর সঙ্গে থাকতাম, বুঝলি? নেশা ছুটলেই তো পায়ের কাছে লুলু করিস, লজ্জা করে না? থু থু। বলেই উঠে দাঁড়িয়েছে পিয়ালি। কপালের রক্ত হাতের চেটোয় মুছল ঘষে ঘষে। একবার দেখল হাতখানা, কামিজের ছেঁড়া কাঁচটাও। কামিজেই হাত মুছে শটান গিয়ে আলমারি খুলল। উল্টোনো সুটকেশখানা সোজা করে ঝপাং ঝপাং জামা কাপড় পুড়ছে তাতে। সাহেবকে ঘর থেকে বের করে নিয়ে গেছে তাপস। আমি আর কবিতাদি দরজায় নীরব দর্শক। পিয়ালির দাবাদাবি দেখতে দেখতেই হঠাৎই কবিতাদি বলে উঠল, কি করছো তুমি? এক্ষুনি চললে নাকি? কটমট চোখে শাশুড়ির দিকে ঝলক তাকালো পিয়ালি। জবাব দিল না। মেঝে ছড়ানো পোশাক আশাক তুলছে এবার। কবিতাদি মিনমিন করে বলল, মাথা ঠান্ডা করো পিয়ালি, যেতে হয় কাল সকালে যেও। কেন? আমার কপাল ফাটায় আপনার সুখ হয়নি বুঝি? চান রাত্রির বেলা আমি খুন হয়ে যাই? ছি ছি, কি বলছো? রাগের মাথায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। হুম, একদিন শাক দিয়ে মাছ ঢাকবেন না। রোজই যে আমার কপাল ফাটে না, এ আমার সাত পুরুষের ভাগ্যি। কোত্থেকে যে একটা অমানুষের জন্ম দিয়েছিলেন। ভাষা ঠিক করো পিয়ালি, গুরুজনদের সঙ্গে কথা বলতে শেখো। গুরুজন দেখাবেন না। বাক্স গোছানো থামিয়ে আমার দিকে তাকিয়েছে পিয়ালি। আঙুল নেড়ে কবিতা দিকে দেখিয়ে বলল, বৌদি, এই মহিলাটিকে চিনে রাখুন। এঁকে দেখে যেমনটা মনে হয় মোটেই উনি সেরকম নন। পেয়ারের ছেলেকে ইনি দিন রাত তাতান। বইয়ের নাম যা সহ্য করতে না পেরে ইনিও জ্বলে পুড়ে মরছেন। কবিতাদির দু চোখ বিস্ফারিত, মুখে রাস হচ্ছে না। আমি ধমকে উঠলাম, কি যাতা বলছো? ঠিকই বলছি। মা নেই বলে প্রথম প্রথম এসে খুব মা করতাম তো। উচিত শিক্ষা দিয়েছেন আমাকে। আপনারাও একদিন ওকে চিনবেন। ঘটাং ঘটাং সুটকেশ বন্ধ করল পিয়ালি, টেনে টেনে নিয়ে সিঁড়ির মুখে। তারপর সুরুত করে ঢুকে গেছে শাশুড়ির ঘরে। পুচকুন ভ্যাবলার মতো ঠাকুরমার বিছানায় বসে খবাত করে তাকে কোলে তুলে নিল। গটগট বেরিয়ে যাচ্ছে। কবিতাদি হাউমাউ করে ছুটে গেল, করছো কি? পুচকুনকে নিয়ে চললে কোথায়? পিয়ালি কেটে কেটে বলল, আমি যেখানে থাকব পুচকুনও সেখানেই থাকবে। কখনো না, পুচকুন আমার কাছে থাকে। তাতেই তো আপনি ওর মা হয়ে যাননি। সাহেবকে মোটামুটি ঠান্ডা করে ঘরের বাইরে বসিয়ে রেখেছিল তাপস। মা বইয়ের উত্তেজিত সংলাপ কানে যেতে আবার সে রেড়ে করে তেড়ে এসেছে। গর্জে উঠল, খবরদার, পুচকুনকে তুমি নিয়ে যেতে পারবে না। ও এই বাড়ির ছেলে, এখানেই থাকবে। এখানে কেন? একটু আগেই তো চেল্লাচ্ছিলে পুচকুন তোমার ছেলে নয়, আমি নাকি অন্য কারোর সঙ্গে শুয়ে পেট বাঁধিয়ে এসেছিলাম। পলকের জন্য থমকালো সাহেব। পরমুহূর্তে ফেটে পড়েছে, বেশ করেছি বলেছি। শোও না তুমি ওই শুয়োরটার বিছানায়? 1000 বার শোব, লক্ষ বার শোব। পুচকুনকে নিয়েও যাব, দেখি কি করে আটকাও। তবে রে মাগি, দে আমার ছেলে দে। তোর খানকিপনা হাত যদি না ঘুচিয়েছি। ইস, এবার তো কানে আঙুল দিতে হয়। 1.5 বছরের বাচ্চাটাকে নিয়ে দুজনে হ্যাঁচড়া হেঁচড়ি করছে। এ দৃশ্য তো চোখে দেখা যায় না। অসহায়ভাবে কবিতাদিকে বললাম, আপনি তো ওদের মতো পাগল হয়ে যাননি। ছেলেকে থামান, এবার তো থানা পুলিশ হয়ে যাবে। অতটুকু শিশু মায়ের কাছেই থাকবে। আইন আদালত কেউ আটকাতে পারবে না। জোরজার করে সাহেবকে সরাতে কালঘাম ছুটে গেল। ছেলে কোলে সুটকেশ হাতে শ্বশুরবাড়ি ত্যাগ করল পিয়ালি। সাহেব ঘাড় লটকে বসে পড়েছে সোফায়। কবিতাদি নিথর, আমরাও কিংকর্তব্য বিমূঢ়। খানিক্ষণ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে নেমে এলাম নিচে। হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। তাপস মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল,
উফ, ঝড় না ঝড়, আমায় এক গ্লাস জল খাও তো। বুবলি জুলজুল চোখে আমাদের দেখছিল। বড় হচ্ছে, 12 পুরে 13, সবই বুঝতে পারে এখন। ছুটে ফ্রিজ থেকে জল এনে করুণ মুখে বলল, পুচকুনকে নিয়ে গেল? গোমরা মুখে বললাম, কাকিমাটা ভীষণ পাজি, বেচারি দিদা এখন কি নিয়ে থাকবে? তাপস জলটা শেষ করে বলল, কেন, তোর দিদার গুণধর ছেলে তো রইল। মেয়ের সামনে মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যাঁ, মায়েরও কপাল ফাটল, এবার কবিতা দিকেই তো আবার দুর্মুষ করবে সাহেব। মানুষ এক আজব জীব, কখন যে তার মতি পাল্টায়, কিভাবে যে স্রোতের মুখ অন্যদিকে ঘুরে যায়, তা বুঝে ওঠা বড়ই কঠিন। কিছুতেই হিসেব মেলানো যায় না। সেই রাতের পর থেকে সাহেব একেবারে অন্যরকম, উদাস মুখে ঘুরে বেড়ায়, কারোর সঙ্গে কথা বলে না বড় একটা। মদ খাওয়া পুরোপুরি ছাড়তে পারেনি, কিন্তু হল্লাগুল্ল আশ্চর্য রকমভাবে বন্ধ। মাতাল হলেও টের পাওয়ার উপায় নেই। রাতের দিকে টুংটাং গিটার বাজায় মাঝে সাঝে, অথবা সুর তোলে সিনথেসাইজারে, নয়তো দোতলার বারান্দায় বসে থাকে নিঝুম। কবিতা দিত ছেলে নিয়ে রীতিমতো ভাবনায় পড়ে গেছে, প্রায় এসে আক্ষেপ করে, কাজটা কিন্তু ন্যায় করল না পিয়ালি। পুচকুনকে কেড়ে নিয়ে গেল, দেখছ তো সাহেবের কি দশা। ঘুম হয়ে থাকতে থাকতে ছেলেটা পাগল টাগল না হয়ে যায়। সাহেব শুধু কি পুচকুনের শোকে কাতর, নাকি পিয়ালি বিহনেও? কিন্তু কবিতাদি যে নাতির সঙ্গে বিচ্ছেদটা কোনোভাবেই মন থেকে মানতে পারছে না, এ তার চেহারাতে প্রকট। বয়স যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কেমন শীর্ণও হয়ে যাচ্ছে দিন দিন। কবিতাদিকে দেখে যেন বেশি মায়া জাগে। একদিন বলেই ফেললাম, সাহেবকে সরাসরি যেতে বলুন না, পুচকুনকে 1-8 দিন নিয়ে আসুক, তাকে দেখার রাইট তো আপনাদের আছে। কবিতাদি ফোঁস করে শ্বাস ফেলল। পিয়ালি ওসব মানে নাকি? সাহেব তো মান খুইয়ে তার কাছে গিয়েছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পিয়ালি এখন কোথায়? সেই বজ্জাতটার সঙ্গে? না না, বাপের বাড়িতে। তা আপনি সেখানে একবার ফোন করুন না, পিয়ালি না হোক তার বাপদাদাদের বুঝিয়ে বলুন। সে চেষ্টা কি করিনি? ওরা কথাই বলে না, আমার নাম শুনলেই লাইন কেটে দেয়। ভীষণ অসভ্য তো। সাহেবকে বলুন উকিলের চিঠি দিতে, বাপ বাপ বলে ছেলে দেখিয়ে যাবে। নাতির জন্য শেষে কোর্ট কাছারি করব? তা কবিতাদের দ্বিধা থাকলেও আদালতে যেতেই হলো শেষ পর্যন্ত। পিয়ালি নোটিশ পাঠালো ডিভোর্সের। এদিকে আমাদেরও বাড়ি তৈরি শুরু হয়ে গেছে। সকাল বিকেল ছুটতে হচ্ছে গড়িয়ায়, হয় আমি যাই নয় তাপস। একজন কেউ না দাঁড়ালে কন্ট্রাক্টর কাজে ঢিলে দেবে, 2 নম্বরই মাল মশলাও চালাবে দেদার। মধ্যবিত্তের ঘরবাড়ি, এ তো প্রায় স্বপ্নপূরণ। নিজেই ঘুরে ঘুরে ইট বালি লোহা কিনছে তাপস। তবু শত ব্যস্ততার মাঝেও উকিলের কাছে নিয়ে গেল সাহেবকে। লড়ালড়ি করেও পুচকুনকে দখলদারি পেল না বেচারি। একে পুচকুন 5 বছরের কম, তার উপর সাহেবের রোজগার মাইক্রোস্কোপে দেখতে হয়। মদো মাতাল বলেও সে সুবিদিত। অতএব পুচকুনের ভার যে পিয়ালিতেই বর্তাবে এ তো অবধারিত। পিয়ালির ব্যভিচারের ব্যাপারটা কে জানে কেন আদালতে তুলতে চায়নি সাহেব। তুললেও ধোপে টিকত কিনা সন্দেহ, প্রমাণ কোথায়? যাই হোক, ঘন মেঘে একটাই রূপালী রেখা। কোর্ট নির্দেশ দিয়েছে সপ্তাহে 1 দিন বাবার কাছে যাবে পুচকুন। এইটুকুই বা কম কি? শনি রবি নয়, সপ্তাহের মাঝে কোনো একটা দিন পিয়ালি নিজেই পৌঁছে দিয়ে যায় পুচকুনকে। নিজের বেশি কাজের দিনগুলোই সম্ভবত বেছে নেয়। কিনেছে না পেয়েছে কে জানে। আসে একটা মারুতি হাঁকিয়ে, কায়দা করে চুল ছেঁটেছে, চোখে দামি সানগ্লাস, গাড়ি থেকে নামে না কখনো। ড্রাইভারকে দিয়ে 3 বার প্যাক প্যাক হর্ন বাজায়। ছেলে বাড়িতে ঢুকে গেলে বেরিয়ে যায় হুশ করে। রাতে পুচকুনকে তুলতে ড্রাইভারই আসে শুধু,
গাড়িতে কচিত কখনো পিয়ালিকে দেখা যায়। বেশ একটা কেউকেটা ভাব এসেছে পিয়ালির। কায়দা মেরে বসে থাকে পেছনের সিটে। একদিন জানলা থেকে ভদ্রতা করে একটু হেসেছিলাম। সঙ্গে সঙ্গে কালো চশমা ঢাকা মুখখানা ঘুরিয়ে নিল, যেন মিলি বৌদিকে সে চেনেই না। চিনলি না তো চিনলি না, মিলি বৌদির তাতে বয়েই গেল। আমি আজকাল হর্ন শুনলেই বন্ধ করে দিই জানলা, শব্দ করে। নতুন বাড়িতে উঠে এসেছি প্রায় 1.5 বছর। প্রথম কটা মাস তো গোছগাছ করতেই কেটে গেল। এটা কিনছি, ওটা কিনছি। আলমারি একবার এ দেওয়ালে রাখি তো একবার ও দেয়ালে। খাট বিছানা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি বারবার। একটা ঘরে মোজাইক বাকি ছিল। ছাদের সিঁড়িতে আধখোড়া। ঢোকার পর শেষ করতে হলো কাজগুলো। টুকটুক করে সাজিয়ে ফেললাম ঘরখানা। একদিনে মনে হচ্ছে থিতু হয়েছি মোটামুটি। শহরের মধ্যমণি অঞ্চল থেকে প্রায় শহরতলিতে চলে এসে বুবলির মনখানা খুব খারাপ হয়েছিল। এখন দিব্যিস হয়ে গেছে। এ পাড়াতেই এখন তার কত বন্ধুবান্ধব। তাপসের অবশ্য এখনও একটু খুঁতখুঁতানি আছে। অফিসটা দূর হয়ে গেছে কি না। কবিতাদির সঙ্গে আর তেমন যোগাযোগ নেই। গোড়ার দিকে ফোনাফুনি চলত বেশ। কবিতাদি বাড়িটা দেখেও গেছে। তারপর আস্তে আস্তে কিভাবে যেন সুতোটা ঢিলে হয়ে গেল। এখন 9 মাসে 6 মাসে ফোন। কেমন আছেন? ভালো আছি, ব্যাস। নতুন বাড়ি, নতুন পাড়া, বুবলি, সংসার নিয়ে এমন মজে আছি, ভবানীপুরের বাড়িটার সেই কলহ অশান্তির কথা আর মনেই পড়ে না সেভাবে। আসে স্মরণে হঠাৎ হঠাৎ। পিয়ালির দৌলতে। পিয়ালির এখন ভালোই নাম ডাক। নক্ষত্র না হলেও সে এখন একজন সেলিব্রিটি। FM চ্যানেলে পিয়ালির আধুনিক গান শোনা যায়। টিভির পর্দায় দেখা যায় তার ভিডিও অ্যালবাম। হরকা বানের মতো স্মৃতিগুলো ধেয়ে আসে সহসা। ঝপ করে রেডিও টিভি বন্ধ করে দিই। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে তাপস বলল, তোমাকে একটা স্কুপ দিতে পারি, বুঝলে? সাহেবের এক্স ওয়াইফ নাকি ঠাঁই বদল করেছে। হেসে বললাম, তুত, ও খবর তো ঠোঙা। বাপের বাড়ি ছেড়ে সুরজিতের ফ্ল্যাটে উঠে গিয়েছে তো। আরে বাবা না, সুরজিৎ রায় এখন পাস্ট টেন্স। শি হ্যাজ লেফট হিম। সে কি? কেন? কবে? কোথায় আছে এখন? দাঁড়াও দাঁড়াও, একেবারে অত প্রশ্নের উত্তর দেওয়া যায় নাকি? সুরজিৎকে ছাড়ার এক্স্যাক্ট দিনক্ষণ আমি বলতে পারবো না, তবে ছেড়েছে। আমাদের অফিসের দীপেনের ভাই তো রেকর্ডিং স্টুডিওয় চাকরি করে। সেই ঘোড়ারই মুখের খবর। সুরজিৎকে নাকি বিয়ের জন্য খুব চাপাচাপি করছিল পিয়ালি। তা সে তো মহা ঘোরেল, নিজের বউ বাচ্চাকে সে ছাড়বে না। তাই নিয়ে দুজনের হেব্বি ফাটাফাটি। দীপেনের ভাইয়ের স্টুডিওতেই নাকি সুরজিৎ আর পিয়ালি একদিন ফ্রি শো দেখিয়েছে, বক্সিংয়ের। ব্যাস, তারপরেই কাটতি। বাক্স প্যাটরা গুছিয়ে পিয়ালি এখন অন্য নৌকোর ছোঁয়ে। বিদ্যুৎ ভট্টাচার্য, ওই যে ফিল্মে মিউজিক টিউজিক দেয়, তার সঙ্গে লিভ টুগেদার করছে। বিজাতীয় উল্লাস হলো শুনে। বললাম, জানতাম ওই মেয়ের এই গতিই হবে। ঘাটে ঘাটে জল খেয়ে বেড়াতে হবে এবার। অত সোজা ইকুয়েশনে যেও না। তাপস গুছিয়ে বসল। পিয়ালি অত্যন্ত চালু, মেপে জুপেই এগোচ্ছে। সুরজিৎকে ওর নিগড়ানো কমপ্লিট। পরিচিতির দরকার ছিল, সুরজিৎ সেটা ওকে পাইয়ে দিয়েছে। পিয়ালির যা ক্যালি, তার চেয়ে বেশ খানিকটা ওপরেই ওকে ঠেলে দিয়েছে। পাম্প মেরে মেরে ওকে তো আর লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি বানানো যাবে না। অথচ পিয়ালি মার্কেটে টিকে থাকতে চায়। সেদিক দিয়ে ফিল্মের মিউজিক ডিরেক্টর তো আইডিয়াল চয়েস। তাই বিয়ের বাহানায় সুরজিৎ আউট, বিদ্যুৎ ইন। ভট্টাচার্যের পো ওকে ব্রেক দিতে পারলে ভালো, নইলে আর কাউকে ধরবে। আর পুচকুন, সে এখন কোথায়? মার সঙ্গেই আছে নিশ্চয়ই। পাঠায় ও বাড়ি? কি করে বলবো, হয়তো পাঠায়। পুচকুনটাও মানুষ হবে না, কেন যে জেদ করে ছেলেটাকে নিয়ে গেল। সাহেবের কাছে থাকলেও কি মানুষ হতো? লাখ টাকার প্রশ্ন, উত্তর হয় না। এটুকুন ঝুম হয়ে বসে থেকে বললাম, একটা ব্যাপার কিছুতেই
কিছুতেই আমার মাথায় ঢোকে না। পিয়ালি তো নিজের কেরিয়ার ছাড়া আর কিছুই বোঝে না। ওর মতো একটা অ্যাম্বিশাস মেয়ে সাহেবকে আদৌ বিয়ে করেছিল কেন, যখন ওই সময় সে সুরজিতের ঘাটের নোঙর ফেলে রেখেছে? ওটা একটা অ্যাক্সিডেন্ট। সাহেবের রূপ, ম্যাসকিউলিনিটি ওর মাথা ঘুরিয়ে দিয়েছিল। তুলনায় সুরজিতের যা বদকত চেহারা। তার মানে সাহেবের উপর প্রেমটা মোহ ছিল বলছো? তাছাড়া কি, চোখের রং যখন ফিকে হলো ততদিনে সে প্রেগন্যান্ট, এবং ওই মেয়ে যে তখন বাচ্চাকে নষ্ট করার জন্য মরিয়া হয়ে ওঠেনি, এটাই পুচকুনের ভাগ্য, কিংবা পুচকুনের দুর্ভাগ্য। লঘুস্বরে বললাম বটে, কিন্তু বুকটা কেমন ভারী হয়ে গেল সহসা। পুচকুনের পাশাপাশি কবিতাদির মুখটাও মনে পড়ল। নাতি যেদিন হলো, অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়েছিল কবিতাদির চোখে মুখে। পিয়ালি আলোটা মুছে দিয়েছে। ছেলেটাকেও তো একটা বাজে পরিবেশে নিয়ে গেল। পুচকুন এখন যেভাবে আছে, কবিতাদির বাড়ির পরিবেশ তার চেয়ে খারাপ ছিল কি? কবিতাদির খুব আশা ছিল নাতি বড় হয়ে ডাক্তার হবে, দাদুর মতো। ওই পিয়ালি ছায়ায় তা কি সম্ভব? বেচারা কবিতাদির কোনো মনস্কামনাই বুঝি পূর্ণ হওয়ার নয়। না, কবিতার দিকে মাঝে মাঝে ফোন করা উচিত। কারোর সঙ্গে দু চারটে কথা বললেও তো মানুষের মন খানিকটা হালকা হয়। পরদিনই টেলিফোন করলাম, রিং বেজে গেল। কোথাও বেরিয়েছে কি? থাক, পরে দেখা যাবে। কিন্তু যা হয় গড়িমসি। কবিতাদিকে আবার ভুলে গেলাম। মাস দুয়েকও কাটেনি, হঠাৎ চরম দুঃসংবাদ। কবিতাদির নাকি ক্যান্সার। খবরটা এনেছে বুবলি। আমাদের আগের পাড়ার সঙ্গমিত্রা বুবলিদের স্কুলে পড়ে, তার কাছে শুনেছে আজ। আমি হতভম্ব। কবে হলো? কি করে হলো? শুকনো মুখে বুবলি বলল, বেশ কিছুদিন ধরে নাকি ভুগছিলেন। পেটে ব্যথা, যখন তখন বমি, পটির সঙ্গে রক্ত পড়ছে। সাহেববাবু গোস্বামী ডাক্তারকে দেখাচ্ছিলেন। উনি ক্যান্সারের টেস্ট করতে বলেছিলেন। তখনই ধরা পড়ল। ও, এখন কি অবস্থা? ভালো নয় বোধহয়। হসপিটালে ভর্তি আছে, ঠাকুরপুকুরে। এই হচ্ছে ভাঙা কপাল। বাতল তো বাতল, একেবারে সম্রাটের রোগ। জলের মতো টাকাও বেরিয়ে যাবে এখন। কত আর সঞ্চয় আছে কবিতাদির, নিজস্ব বাড়িটুকু ছাড়া? সাহেব যে 1,00,000-2,00,000 জোগাড় করবে, সে ভরসাও তো করা যায় না। সর্বস্ব খুইয়ে চিকিৎসা করিও পরিণাম তো প্রায় অসম্ভাবী। সঙ্গে সঙ্গে ফোন করলাম সাহেবকে। বেজে গেল ফোন। রাতে করলাম, এবারও সাড়া নেই। সাহেব কি রাতে হাসপাতালেই আছে, নাকি টেলিফোন খারাপ? দুঃসময় তো একা আসে না, তখন একে একে সবই বিগ্রতে থাকে। পরদিনই রবিবার ছিল। তাপস আর আমি ছুটলাম বিকালে। হাসপাতালের লাউঞ্জে চেনা পরিচিত কাউকে দেখতে পেলাম না, সাহেবকেও নয়। অগত্যা রিসেপশন কাউন্টার। জিজ্ঞাসা করে হদিশ মিলল কবিতাদির। তাপস সরে আসছিল। পেছন থেকে কাউন্টারের মেয়েটি ডাকল, শুনছেন, আপনার কি এখন পেশেন্ট দেখতে যাচ্ছেন? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? না না, একজন একটু আগে গেছেন, ওই যে গান করেন, পিয়ালি সেনগুপ্ত। দুজনেই জোর চমকেছি। পিয়ালি কবিতাদিকে দেখতে এসেছে? মেয়েটি আবার বলল, ম্যাডামকে বলবেন উনি বিল পেমেন্টের সময় ক্রেডিট কার্ডটা ফেলে গেছেন, এসে যেন নিয়ে যান। এবার চমক নয়, ধাক্কা। ভুলভাল শুনছি না তো? ওপরে ওঠা পর্যন্ত আমাদের দুজনেরই মুখে কোনো কথা ফুটল না। 8 শয্যার ছোট্ট ওয়ার্ডটিতে ঢুকে আমাদেরই 2 জোড়া পাই গেঁথে গেল মাটিতে। ফিডিং কাপে পিয়ালি কি যেন খাইয়ে দিচ্ছে কবিতাদিকে। পাশে সাহেব। সাহেবের কাঁধে ঝুলছে পিয়ালির ভ্যানিটি ব্যাগ। কি চমৎকার এক পারিবারিক দৃশ্য। সত্যিও বটে, আবার অলিকও বটে। আমি আর তাপস মুখ চাওয়াচাই করলাম। অস্ফুটে বলে উঠেছি, কি বুঝছ? তাপস দুদিকে মাথা নাড়াল। হিসেব মেলে না।
হিসেব মেলে না। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী হিসেব মেলে না। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।